আমরা আজকে করব ল্যাব ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ। এটা খুব ছোট একটা চ্যাপ্টার, অল্প কিছু প্রশ্ন থাকে এখান থেকে। এটা খুব বেশি সময় লাগবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। আমরা আগামীকাল যদি সম্ভব হয় তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনটা হয়তো করবো। আর শনিবার থেকে যোগেন স্যার তোমাদের নিয়মিত ক্লাস নেবেন। তাহলে আজকে আমরা ল্যাব ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ, যেহেতু মাইক্রোবায়োলজির বা প্যাথোলজি এই সাবজেক্টগুলোর কাজই হচ্ছে ল্যাবরেটরি নিয়ে, ফলে এটা এই দৃষ্টিকোণ থেকে এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। বাট পরীক্ষা বা এর জন্য খুব বেশি একটা প্রশ্ন থাকে না, মোটামুটি এর হেডিং গুলো এবং নামগুলো জানতে হবে এবং কিভাবে টেস্ট করা হয়, টেস্টগুলোর নাম এগুলো খুব দরকার। তো আমরা প্রথমে দেখছি যে অ্যাপ্রোচ টু ল্যাবরেটরি ডায়াগনোসিস, কিভাবে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করে থাকি। The laboratory diagnosis involves two main approaches. One is the bacteriology, in which the organism is identified by staining and culturing the organism. And the other is the immunology or serologic approach, in which the organism is identified by detection of antibodies against the organism in the patient's serum. এর মধ্যে একটা ডাইরেক্ট এভিডেন্স হিসেবে আসবে যদি আমরা ব্যাকটেরিওলজিক মেথড যেটা বলি সেটাই। In the bacteriologic approach, several important steps precede the actual laboratory work. এর মধ্যে আছে specimen selection, collection and processing. Specimens are selected on the basis of signs and symptoms, should be representative of the disease process and should be collected before administration of antimicrobial agents. এখানে একটা কথা হলো যে স্পেসিমেনটা সিলেক্ট করা হবে যে সাইন সিম্পটমের বেসিসের উপর। এখন যদি একটা পেশেন্টের কাফ, রানি নোজ, রেসপিরেটরি সিম্পটম থাকে, তাহলে কিন্তু আমরা এই সাইন সিম্পটমের উপর ভিত্তি করে তার ওই জায়গার স্যাম্পল নেওয়ার চেষ্টা করবো, যে ফ্যারিঞ্জিয়াল সোয়াব আর নাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব। এখানে বোঝানো হচ্ছে ওইটা যে বেসিস অফ সাইন এন্ড সিম্পটমস স্পেসিমেন, এখান থেকে আমরা সিলেকশন আসবো। কারো ইউরিনে টিজিউরিয়া আছে, ইরেকটাইল ডিসচার্জ আছে, তখন কিন্তু আমরা ওইভাবে চিন্তা করবো যে তার ইউরিন ইরেকটাইল ডিসচার্জ, ইরেকটাইল সোয়াব, এটাকে আমরা স্পেসিমেন সিলেক্ট করতে পারবো এইভাবে চিন্তা। এবং আরেকটা কথা বলছে শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিজিজ প্রসেস, এবং এটা রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আমার অ্যাবসেস, ধরো সাপোজ একটা বডির কোনো সারফেসে অ্যাবসেস আছে, এখন আমি যদি ঠিক যেই মার্জিন থেকে অ্যাবসেস তৈরি হচ্ছে, এবং সাধারণত পাসের মধ্যে কিন্তু আমরা অনেক সময় ভুল করি যে পাস কিন্তু ডেড নিউট্রোফিল থাকে, ডেড ব্যাকটেরিয়া থাকে, তো ওইটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ হলো না। তাহলে যেখানে হেলদি টিস্যু শুরু হচ্ছে, যে ওখানে ইনফেকশন হচ্ছে বা ওখান থেকে পাস তৈরি হচ্ছে, এরকম একটা মার্জিন থেকে নিতে হয়। তো সেই রকম সাপোজ এখন যদি আমরা একটা টিভির কথা চিন্তা করি, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস তার যক্ষা আছে, টিউবারকুলোসিস আছে, তো এখন আমরা কিন্তু স্পুটাম স্পেসিমেন হিসেবে নিব। নিশ্চয়ই মুখের লালা বা নেজাল ডিসচার্জ এগুলো কিন্তু আসলে হবে না। তাহলে ভিতর থেকে যে একটা ডিপ ব্রেথ নিয়ে কফ নিতে হবে, কফ করার পরে যে ভিতর থেকে যে স্পুটামটা যেটা আসবে সেটা ফুসফুস থেকে আসবে। তো এই ধরনের জিনিসকে বোঝানো হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ, মানে তাহলে এইটা ওই জায়গায় থাকতে পারে, এটা সন্দেহ করে ওই স্যাম্পলটা যেন রিপ্রেজেন্ট করে যে আমি যে মাইক্রোবায়োলজি অ্যাপ্রোচটা করতেছি, যে তাদের দেখার জন্য যে কোনো অর্গানিজম পাওয়া যায় কিনা, তাহলে আমি সেই জায়গায় খুঁজবো। এই জন্যই বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আর স্পুটাম না নিয়ে যদি
ওকে দেখে নেই, তাহলে তো ওখানে নাই, তাহলে আমার তো লাভ হলো না। সাপোজ এখন এই যে কোভিড টেস্ট হচ্ছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব অথবা নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব নেওয়া হয়। আবার বলা হচ্ছে যে নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াবটাই আরো বেশি মোর রিপ্রেজেন্টেটিভ হতে পারে। তাহলে এখন আমরা কিন্তু ওই থ্রোট ইয়া থেকে ফ্যারিংস থেকে নেই না, একদম নেজোফ্যারিংস থেকে স্যাম্পল নেওয়া হয়। এইটাই বোঝানো হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ হতে হবে। আমরা যেই অর্গানিজমকে খুঁজতে চাই, ডায়াগনোসিস করতে চাই, সে যে জায়গায় থাকতে পারে এরকম জায়গা থেকে স্যাম্পলটা নিতে হবে। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে সাইন সিম্পটমের বেসিস করে আমরা স্পেসিমেন সিলেক্ট করব যে কোন সিস্টেমের ডিজিজ কোন জায়গা থেকে স্যাম্পল নিলে আমার কাজে আসবে। আবার স্যাম্পল নেওয়ার সময় আবার এটা চিন্তা করতে হবে যে ঠিক কোন জায়গায় তাকে পাওয়া যেতে পারে। এই জন্য এটা বলা হচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ হতে হবে, শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিজিজ প্রসেস এন্ড শুড বি কালেক্টেড বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে অনেক সময় পেশেন্ট কয়েকদিন চিকিৎসার পরে আসছে, ডাক্তার দেখাচ্ছে আগে সে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছে, তাহলে কি হবে, ওটা পাওয়া যাবে না। তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে, শুড বি কালেক্টেড বিফোর অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। The specimen amount and the rapidity of transport to the laboratory influence the test results. এবং এটা আরো সতর্ক যে স্পেসিমেনের পরিমাণটাও একটা বিষয় এখানে। হ্যাঁ, এখন খুবই কম পরিমাণ নেওয়া যাবে না, খুব বেশি পরিমাণ নিলে অযথাই সিস্টেমের কাজ করা। তাহলে সেরকম অ্যামাউন্ট হতে হবে। এবং যদি আমরা ল্যাবরেটরি থেকে দূরে থেকে স্যাম্পল কালেকশন হয়, তাহলে এটাও মাথায় রাখতে হবে যে র্যাপিডিটি অফ ট্রান্সপোর্ট, আমি কত দ্রুত ল্যাবরেটরিতে এই স্যাম্পলটা নিয়ে যেতে পারছি, এটাও কিন্তু টেস্টের রেজাল্টটাকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, বেশি দেরি হয়ে গেলে দেখা যাবে যে স্যাম্পলে যে অর্গানিজম ছিল সেটা নষ্ট হয়ে গেছে, মারা গেছে। এইটা microbiologic examination. The direct examination and techniques. Direct examination of specimens reveals gross pathology. Microscopy may identify microorganisms in immunofluorescence, immunoperoxidase staining, and other immunoassay may detect specific microbial antigen. তাহলে একটা ডিরেক্ট এক্সামিনেশন টেকনিকের মধ্যে গ্রস প্যাথোলজি কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, যেমন আমরা একটা স্টাইনিং করলাম, স্টাইনিং করে ডিরেক্ট আমরা মাইক্রোস্কোপে দেখলাম। তো এখন একটা স্কিন সফট টিস্যু ইনফেকশনে এখান থেকে কোনো ডিসচার্জ হোক বা পাস কন্টেনিং অ্যাবসেস, এখান থেকে আমরা যদি একটা স্যাম্পল নিলাম, তো এটা যদি আমরা স্টাইনিং করি, করে ডিরেক্ট মাইক্রোস্কোপে দেখলাম, সাপোজ গ্রাম স্টাইনিং করলাম, গ্রাম স্টাইনিং করে আমরা কি পেলাম, ওখানে আইদার গ্রাম পজিটিভ আর নেগেটিভ অর্গানিজম কিছু পেতে পারি। তো এখানে কিছু প্যাথোলজি পাওয়া যায়, যেমন আইডেন্টিফিকেশনের কিছু পয়েন্ট পাওয়া যেতে পারে। আমরা ককটাইনা ব্যাসিলাস সেটা দেখলাম, এবং এদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, এবার চেইন ফর্মে আছে, পেয়ার শেপে আছে, অথবা ক্লাস্টার ফর্মে আছে। এইভাবে যদি আমরা দেখি তাহলে একটা ধারণা পাওয়া যেতে পারে যে এটা ককটাইয়ের মধ্যে কি হতে পারে, স্ট্যাফিলোকোকাস আর স্ট্রেপ্টোকোকাস। দেন এখানে ডিরেক্টলি শুধু মাইক্রোস্কোপিক না, আরো যেমন আছে যে ইমিউনো আছে, স্পেসিফিক মাইক্রোবিয়াল অ্যান্টিজেন, জেনেটিক প্রোবস আইডেন্টিফাই জিনাস আর স্পেসিফিক স্পেসিস, স্পেসিফিক ডিএনএ আর আরএনএ সিকোয়েন্স। জেনেটিক প্রোব দিয়ে করা যেতে পারে, পিসিআর টেকনিকে করা যেতে পারে, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এরপরে আসছে কালচার। Isolation of infectious agents frequently requires specialized media. Non-selective media permit the growth of many microorganisms. Selective media contain inhibitory substances that permit the isolation of specific types of microorganisms. A culture একটা important laboratory findings. আমরা এখানে যদি প্রথমে আইডেন্টিফিকেশনে ক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, সেখানে আমরা খুব বেশি কিছু পাই না। আর যদি কালচার করি তাহলে কিছু এর আরো কিছু প্রপার্টিজ খুঁজে পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে যদি স্পেশালাইজড মিডিয়া না হয়, তাহলে নন সিলেক্টিভ মিডিয়াতে
আদার্স অর্গানিজম গ্রো করার চান্স থাকে। এখন আমরা এই স্যাম্পলকে চিন্তা করতে হবে যে এটা কোন সিস্টেমের ডিজিজ এবং সাধারণত এখানে কি কি অর্গানিজম দিয়ে হতে পারে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে একটা সিলেক্টিভ মিডিয়া চুজ করতে হবে। তাহলে এখানে সাধারণত আমরা কালচার মিডিয়াতে পড়েছি আগে যে কিছু ইনহিবিটরি সাবস্টেন্স দেওয়া থাকে সিলেক্টিভ মিডিয়াতে, আদার্স অর্গানিজম যাতে এখানে গ্রো করতে না পারে সেইভাবে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক আমরা যদি কোনো সিলেক্টিভ মিডিয়া চুজ করি তাহলে সেখানে আমরা ওইটাই শুধু গ্রো করবে, আদার্স মাইক্রো অর্গানিজম গ্রো করার সুযোগ নেই। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে ম্যাককনফিস আগার মিডিয়া। ম্যাককনফিস আগার মিডিয়া যদি আমরা চুজ করি কাদের জন্য, অ্যান্টিবায়োটিসিস সাসপেক্ট হলে যেখানে অ্যান্টিবায়োটিসিস পাওয়ার সম্ভাবনা থাকে সাধারণত এটা দিয়ে ডিজিজ আছে, তাহলে আমরা ওখানে ওটাই করব। তো সেখানে ইনহিবিটরি সাবস্টেন্স থাকে যেমন বাইসল থাকে, তাহলে শুধুমাত্র অ্যান্টিবায়োটিসিস গ্রো করতে পারে এবং আদার্স ব্যাকটেরিয়াগুলো ওখানে গ্রো করার চান্স থাকে না। এটাই বলা হচ্ছে। Microbial identification. Colony and cellular morphology may permit preliminary identification, growth characteristics under various conditions, utilization of carbohydrates and other substrates, enzymatic activity, immunoassay, and genetic probes are also used. Microbial identification ক্ষেত্রে আমরা যদি শুধু প্রথম কিছু ম্যাক্রোস্কোপিক চিন্তা করি, যেমন কলোনি ক্যারেক্টারটা কিরকম, সেলুলার মর্ফোলজি কেমন দেখা যাচ্ছে, এগুলো দেখে আমরা কিছু ইয়ে করতে পারি। যেমন ম্যাককনফিস আগারে দেখা যায় যে যদি ল্যাকটোজ ফার্মেন্টার যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো গ্রো করে তাহলে কি কলোনি তৈরি হয়, এবং কিছু আছে নন ল্যাকটোজ ফার্মেন্টার তারা পেল কলোনি করে, তাহলে আমরা এখান থেকে একটা আইডেন্টিফিকেশনের বলবো যে একটা ক্লু পেতে পারি যে আমি কোন দিকে যাব। আবার কলোনি ক্যারেক্টারিস্টিক্স অনেক ভাবে হতে পারে। একটা কালার বললাম, কিছু কনসিস্টেন্সি থাকে, যেমন কারো খুব লিকুইড কলোনি হয়, কোনো রাফ কলোনি হয়, কোনো কোনো ক্ষেত্রে পাউডারি, উলি, ভেলভেটি এই ধরনের অ্যাপিয়ারেন্স গুলো থাকে। তো কালচার মিডিয়াতে আমরা এই ধরনের মরফোলজি দেখে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। এরপরে তো ফার্দার আরো অন্য টেস্ট আছে, বায়োকেমিক্যাল টেস্ট আছে, যেমন এখানে বলা হচ্ছে ইউটিলাইজেশন অফ কার্বোহাইড্রেট, এই কি ব্যবহার করছে, গ্যাস প্রোডাকশন হচ্ছে কিনা, হ্যাঁ, এইভাবে আমরা কিছু এনজাইম টেস্ট করি। এইভাবে আমরা ধাপে ধাপে একটা ডায়াগনোসিসের দিকে যেতে থাকি। তারপরে আছে যেমন সেরো ডায়াগনোসিস, a high or rising titer of specific IgG antibodies or the presence of specific IgM antibodies may suggest or confirm a diagnosis. এখানে আমরা এগুলা ইনডাইরেক্ট এভিডেন্স, কারণ এখানে সরাসরি আমরা কোনো মাইক্রো অর্গানিজমকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা অ্যান্টিবডি দিয়ে আমরা এটাকে চিহ্নিত করতে পারি যে কোন আইজিজি অ্যান্টিবডি কখন আসতেছে, কতটা টাইটার কিরকম হবে, স্পেসিফিক আইজিএম প্রেজেন্ট থাকতে পারে, আইজিএম অ্যান্টিবডি, এই যে এটা ডেঙ্গুর ক্ষেত্রে করা হয়। Antimicrobial susceptibility. Microorganisms, particularly bacteria, are tested in vitro to determine whether they are susceptible to antimicrobial agents. এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট আমাদের, যেটা আমরা বলি যে কালচার এন্ড সেন্সিটিভিটি টেস্ট। সেই ক্ষেত্রে কালচারের পরেও আমরা কিছু সাসেপ্টিবিলিটি দেখেও আমরা কিছু ডায়াগনোসিসে আসতে পারি। সেই ক্ষেত্রে আমি কালচার মিডিয়ার দিকে বলেছিলাম যে মুলার হিন্টন আগার মিডিয়াতে আমরা অ্যান্টিবায়োগ্রাম করতে পারি, অ্যান্টিবায়োটিক টিস কালচার মিডিয়াতে দিয়ে আমরা দেখতে পারি যে কোনটাতে সাসেপ্টিবল। এরকম আরেকটা উদাহরণ তোমাদের খুব মানে যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস যখন পড়বা, স্টাফাইলোকক্কাসের মধ্যে তিনটা স্ট্রেন আমরা বেশি ইয়ে করি, যেমন তিনটা স্পিসিস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস এন্ড স্টাফাইলোকক্কাস সাপ্রোফাইটিকাস। তো এইগুলোর মধ্যে যখন আমরা ডায়াগনোসিস যাই তখন দেখা যায় যে সাসেপ্টিবিলিটি দিয়েও কখনো কখনো ডায়াগনোসিস করা লাগে। যেমন
Streptococcus epidermidis and Staphylococcus saprophyticus এদের মধ্যে একজন নভোবায়োপসি সেনসিটিভ, একজন রেজিস্ট্যান্ট। তাহলে এখানে ওই সাসেপ্টিবিলিটি টেস্টের ব্যাপার আসে। In general, there are three approaches to the bacteriologic laboratory work. Number one, observing the organism in the microscope after staining. Number two, obtaining a pure culture of the organism by inoculating it onto a bacteriologic media. Number three, identifying the organism by using biochemical reactions, growth on selective media, DNA probes, or specific integrated reaction. মানে তিনটে অ্যাপ্রোচ আমরা এর আগে যে বললাম এইভাবেই ধাপে ধাপে করা হয়, স্টেপ বাই স্টেপ। একটা স্টেনিং করে আমরা মাইক্রোস্কোপে আগে ডসলি অর্গানিজমটাকে ডিরেক্টলি দেখতে পারি, এদের এখানে অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে, এদের শেপ কিরকম আছে, এটা দেখে আমরা বুঝতে পারি। আর দেন আমরা এখান থেকে কালচারে যেতে পারি। তাহলে একটা পিওর কালচার যদি করি, যে স্যাম্পলটা ল্যাবরেটরিতে আসছিল সেখানে আমরা প্রথমে এটা করা হয় যে মাইক্রোস্কোপিক করার জন্য একটা স্টেনিং করে দেখা হয়, আর কিছু পোর্শন কালচারে বসানো হয়। তাহলে আমরা স্টেনিং এ যা দেখেছি ওই কালচারে ওই ধরনের ওই ব্যাকটেরিয়ার যে গ্রস মরফোলজি গুলো যেরকম আসতে পারে কালচার মিডিয়াতে, সেগুলো আছে কিনা এটা আমরা দেখে অ্যাসেস করতে পারি। আইডেন্টিফাইং দ্য অর্গানিজম বাই ইউজিং বায়োকেমিক্যাল রিঅ্যাকশন করতে পারি। গ্রোথ অন সিলেক্টিভ মিডিয়াতে গ্রোথ করে কিনা, তাহলে যদি করে তাহলে অবশ্যই ওই স্পেসিসটাই আমরা চিন্তা করতে পারি। তো এখন আমরা একটা জিনিস দেখি যে বায়োকেমিক্যাল রিঅ্যাকশন, এটা একটা এক্সাম্পল হিসেবে বোঝার জন্য এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, দুইটাই কক্কাস, গ্রাম পজিটিভ কক্কাই। এখন আমরা যদি একটা সিম্পল বায়োকেমিক্যাল টেস্ট যেমন ক্যাটালিস্ট টেস্ট করি, তাহলে ক্যাটালিস্ট টেস্ট করলে দেখা যাবে যে অল স্টেফাইলোকক্কাস আর ক্যাটালিস্ট পজিটিভ, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস হবে না। তাহলে ওখানে আমরা একটু তাদেরকে আলাদা করে ফেলতে পারতাম যে এগুলো ক্যাটালিস্ট পজিটিভ, তাহলে এটা স্টেফাইলোকক্কাস। দেন আরেকটা বায়োকেমিক্যাল টেস্ট যেমন আমরা কোয়াগুলেস টেস্ট করতে পারি। কোয়াগুলেস টেস্ট করলে দেখা যাবে এর মধ্যে যে তিনটা স্পিসিস আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াস, এপিডার্মিডিস আর সাপ্রোফাইটিকাস, এদের মধ্যে অনলি স্টেফাইলোকক্কাস অরিয়াসটা কোয়াগুলেস পজিটিভ হবে। তাহলে এখানে এইভাবেই আমরা একটা এক্সাম্পল দিলাম যে এইভাবে আমরা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন করেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে ফার্দার আরো সফিস্টিকেটেড টেস্ট অনেক আছে, যেমন ডিএনএ প্রোব করতে পারি, স্পেসিফিক অ্যান্টিবডি সেরোলজিক্যাল যেগুলো টেস্ট করতে পারি, পিসিআর করতে পারি, আছে। ব্লাড কালচার ব্লাড কালচার যদি করা হয়, যেমন ইউজড হতে পারে যে other diseases in which the organism is often found in the blood stream. Blood stream এ যেগুলো অর্গানিজম থাকে তাদের ব্লাড কালচার করে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি, যেমন সাকসেস এন্ডোকার্ডাইটিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া এন্ড অস্টিওমাইলাইটিস। এসব ক্ষেত্রে আমরা ব্লাড কালচার করতে পারি। Throat culture are most useful to diagnose pharyngitis caused by Streptococcus pyogenes, but they are also used to diagnose diphtheria, gonococcal pharyngitis, and thrush caused by the yeast Candida albicans. Sputum culture are primarily diagnose the case of pneumonia, but also are used in suspected case of tuberculosis. Spinal fluid cultures are most useful in suspected case of meningitis. These cultures are often negative in encephalitis, brain abscess, and cerebral empyema. Stool culture are useful primarily when the complaint is bloody diarrhea, যেমন dysentery, enterocolitis, gastroenteritis, এই ধরনের কেসে আমরা stool culture করতে পারি rather than watery diarrhea,
which is often caused by other enterotoxin organisms. Field culture are used to determine the cause of either pyelonephritis or cystitis. স্যার হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল এন্টারোটক্সিন বলতে কোনটা বুঝবো এন্টারোটক্সিন এক্সোটক্সিন দুইটা টার্ম আছে তবে সিস্টেমিক পড়া হয় নাই তো এর মধ্যে পেয়ে যাবেন এন্টারোটক্সিন এক্সোটক্সিন দুটা টার্ম তোমরা পাবা ওকে স্যার তখন এটা বুঝতে পারবে দুই ধরনের বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গুলো এন্টারোটক্সিন ইয়ে করে এক্সোটক্সিন এন্টারোটক্সিন দুইটাই আসতে পারে সব ব্যাকটেরিয়া থেকে কিন্তু স্পেশালি এন্টারোটক্সিন কিন্তু সবাই ইউজ করে এটা একটা ইন্টিগ্রাল পার্ট যে সেল ওয়াল আছে যে ব্যাকটেরিয়া সেখান থেকে এটা ইয়ে হবে এন্টারোটক্সিন আচ্ছা এখন দেখো genital tract cultures are most often used to diagnose gonorrhea and chancroid. Chlamydia trachomatis is difficult to grow, so non-bacteriologic methods such as ELISA and DNA probes are now used more often than culture. তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে অনেক কিছু আমরা কালচার করতে পারি না যেমন ক্লামাইডিয়া ট্রাকোমাটিস এটা কালচারে গ্রো করা যায় তারপরে সিফিলিসের যে অর্গানিজম এগুলো লিভিং বডিতে করতে হয় এই জন্য এই ক্ষেত্রে আমরা এখন এলাইজা ডিএনএ প্রব এগুলো আমরা করি এগুলো ইউজ করা হয় the agent of syphilis has not been cultured so the diagnosis is made serological test করে আমরা syphilis diagnosis করি এখন এইখানে ইমিউনোলজির কিছু টেস্ট আছে যেমন দুটো বেসিক অ্যাপ্রোচে করা হয় একটা হলো ইউজিং known antibody to identify the microorganism and number 2 using known antigen to detect antibodies in the patient's serum তাহলে একটা যে কোনো একটা থাকবে আমাদের হাতে যে কোনো একটা থাকবে আমরা ওটা দিয়ে আরেকটা টেস্ট করব যদি অ্যান্টিজেন জানা থাকে তাহলে আমরা অ্যান্টিবডি বুঝতে পারবো আর যদি অ্যান্টিজেন জানা না থাকে তাহলে অ্যান্টিবডি ইউজ করে আমরা অ্যান্টিজেনকে ডিটেক্ট করব আইডেন্টিফিকেশন অফ অ্যান অর্গানিজম উইথ নোন অ্যান্টিসেরা এই যে অ্যান্টিসেরা বা অ্যান্টিবডি এইটা যদি আমরা ব্যবহার করার একটা উদাহরণ হচ্ছে যেমন যেগুলো ক্যাপসুল আছে যেসব অর্গানিজম ব্যাকটেরিয়া যেমন স্টেফিলোকোকাস নিউমোনিয়া ক্যাপসুলেটেড অর্গানিজম এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাপসুলার সোয়েলিং টেস্ট বা কুয়েলাং টেস্টও বলে এটা অনেক সময় শর্টনোট হিসেবে আসে এটা তোমরা যখন স্টেফিলোকোকাস করানো হবে তখন তোমরা পাবা কুয়েলাং রিঅ্যাকশনটা কি এটা several bacteria can be identified directly in clinical specimens by this reaction, which is based on the microscopic observation that the capsule swells in the presence of homologous antisera. এই যে ক্যাপসুলার সোয়েলিং এটা মাইক্রোস্কোপে দেখা যায় যদি স্পেসিফিক অ্যান্টিসেরা দেওয়া হয় তাহলে যে স্টেফিলোকোকাস নিউমোনিয়ার আমরা এখানে দেওয়ার পরে দেখা যাবে ক্যাপসুলটা সোয়েল করছে আগে একটা দেওয়ার আগে একরকম শেপ ছিল দেওয়ার পরে দেখা যাবে ক্যাপসুলটা অনেক ফুলে বড় হয়ে গেছে এই অবজারভেশনটা প্রমাণ করবে যে এটা হোমোলোগাস অ্যান্টিসেরাম আছে অ্যান্টিসেরা against the following organisms are available all serotypes of Staphylococcus pneumoniae তারপর Haemophilus influenzae type B and Neisseria meningitis group A and C Slide agglutination test. Antisera can be used to identify Salmonella and Shigella by causing agglutination of the unknown organism. Antisera directed against the cell wall O antigen of Salmonella and Shigella are commonly used in hospital laboratories. Antisera against the flagellar H antigen and the capsular VI antigen of Salmonella are used in public health laboratories or for epidemiologic purposes.
তাহলে এই ধরনের আমরা টেস্টগুলো এখন অত না বুঝলে আমরা নামগুলো অন্তত খেয়াল করবো যে কিভাবে ল্যাবরেটরি ডায়াগনস্টিক এইগুলো ব্যবহার করা হয়। পরে আমরা আবার যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন দেখবো তখন এখানে অনেক কিছু ডিটেলস পড়ানো হবে নেক্সট ক্লাস। ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট। Latex beads coated with a specific antibody are agglutinated in the presence of the homologous bacteria or antigen. This test is used to determine the presence of the capsular antigen of Haemophilus influenzae, Neisseria meningitis, several species of Streptococci, and the yeast Cryptococcus pyoformans. এগুলোর ক্ষেত্রে আমরা ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করে identify করব। Latex application test. Counter immunoelectrophoresis test. Enzyme linked immunosorbent assay. যেটা আমরা বলি ELISA, enzyme linked immunosorbent assay, fluorescent antibody test. আরো কিছু আইডেন্টিফিকেশন আছে, যেমন আইডেন্টিফিকেশন অফ সিরাম অ্যান্টিবডিজ উইথ নোন অ্যান্টিজেন। যদি অ্যান্টিজেন জানা থাকে তাহলে আমরা সাসপেক্ট করি যে এইটা দিয়ে ডিজিজ হয়েছে, তাহলে এর অ্যান্টিবডি ডায়াগনোসিস যদি সিরামে পাই তাহলে আমরা কনফার্ম করতে পারি। স্লাইড অর টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট, সেরোলজিক টেস্ট ফর সিফিলিস, কোল্ড অ্যাগ্লুটিনেশন টেস্ট। লাস্টলি এইটা খুব আধুনিক যেটা টেস্ট, এখন অনেক ক্ষেত্রেই বলা যায় এটা এক ধরনের কনফার্মেটরি টেস্ট। আমরা আদার্স যেগুলো অ্যাপ্রোচ আছে সেগুলো দিয়েও আমরা কনফার্ম করতে পারি, তবে কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে একমাত্র পিসিআরই হচ্ছে কনফার্মেটরি টেস্ট। সেই রকম এটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড বেসড মেথড, এগুলো আমরা আরএনএ ডিএনএ যে নিউক্লিক অ্যাসিড আছে এগুলোকে বেস করে এটা করা হয়। তাহলে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট ইউটিলাইজ দ্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে একটা এটা পিসিআর নাম তো তোমরা মতো জানো, এখন আমাদের প্রতিদিনই ল্যাবরেটরিতে এই কোভিড-19 এর জন্য পিসিআর টেস্ট করা হচ্ছে, আরটিপিসিআর রিয়েল টাইম পিসিআর। এরপর আছে নিউক্লিক অ্যাসিড প্রোবস আর ডিজাইন টু ডিটেক্ট ব্যাকটেরিয়াল ডিএনএ আর আরএনএ ডিরেক্টলি উইদাউট অ্যাপ্লিকেশন। আরেকটা হলো যে এখানে অ্যাপ্লিকেশন করে পিসিআর করা হয়, একটা কপি তৈরি করে এটাকে আমাদের পিসিআর মেশিনে দেওয়া হয়, যে পজিটিভ কন্ট্রোল থাকে সেখানকার অনুযায়ী তৈরি করে অনেক কপি করা হয়। তো ফলে খুব সামান্য পরিমাণ যদি নিউক্লিক অ্যাসিডও থাকে স্যাম্পলে, তাহলে এটা ওই রকম মানে একটা শো করতে পারে যে এটা আছে। আর কত ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড প্রোব ইউজ করা হয়, এখানে অ্যাপ্লিকেশন ছাড়াই শুধু নিউক্লিক অ্যাসিড প্রোবের সাথে দেওয়া হয়, ওই নিউক্লিক অ্যাসিডের সাথে যদি ম্যাচ করে দেয় তাহলে এটা ডায়াগনোসিস হয়ে গেল আরএনএ ডিএনএ কার আরএনএ ডিএনএ সেই ভাইরাস nucleic acid sequence analysis is used to identify bacteria based on base sequence of the organism's ribosomal RNA. এটা বেস সিকোয়েন্স দিয়ে করে করা হয়। তো এই পর্যন্তই আজকে আমাদের এটা আগে বলেছি যে এটা খুব শর্ট ছিল, ছোট একটা টপিকস আমরা যেটা আজকে করলাম ল্যাবরেটরি ডায়াগনোসিস। আমরা এটার থেকে অল্প কিছু প্রশ্ন হয়, হয়তো অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মেথডগুলো কি কি আছে, কিভাবে ডায়াগনোসিস করা হয়, এরকম একটা সঠিক প্রশ্ন আসতে পারে। তবে এটার গুরুত্ব এটা এই জন্য যে আমরা এখানে যেহেতু কালচার মিডিয়া করেছি, তাহলে এই কালচার মিডিয়া সম্পর্কে স্টেইনিং করে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ডিরেক্ট এভিডেন্স হিসেবে আমরা বলতে পারি। তারপরে যে আধুনিক যে টেস্টগুলো আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, নিউক্লিক অ্যাসিড বেসড মেথড, এগুলো সবগুলো সাজায় আমরা যে জানলাম, এগুলো এইভাবে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করে থাকি। তো নেক্সট ক্লাসে আমরা যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, এটা বেশ বড় চ্যাপ্টার, এখানে কিন্তু আরো ডিটেলস এগুলো তোমরা জানতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।
ক্লাসে অ্যাটেন্ড করার জন্য থ্যাংক ইউ।